তবুও ছেলেগুলো দেখেও দেখল না, বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ি মেয়ে মরুক বাঁচুক যা ইচ্ছে করুক, তাতে তাদের কি। অগত্যা তিন চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। তিন মায়ের আদুরে রাজকন্যাটা আঘাত পেয়ে কপালে ফুলে কাল সিটে পড়ে গেছে। চার ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলা দায়ে শক্ত হাতের আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, গলা চেপে ধরায় গলার দাগ বসে গেছে। কেউ জানলও না, কেউ দেখলও না চৌধুরী বাড়ির আদুরে কন্যার বর্তমান হাল। কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। পাঁচ বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে, খাওয়ার সময়টুকু ছাড়ার সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল সে। হঠাৎ ফোন ভাইব্রেট করার কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বলেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমন তেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পজিটিভ। কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচির নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তায় বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেছে, দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের আপ্রণ পড়া অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার, যদিও ফোন বন্ধ। তারপরেও বেশিরভাগ ওয়ালের চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো হওয়ার মোডে চলতে থাকে, আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এই উপাদানগুলো শক্তি থাকে এবং ট্র্যাকিংয়ে সক্রিয় থাকে। মোট কথার সিস্টেম ও ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে নয়তো অঘটন ঘটাবে এই মেয়ে, বরং অঘটন না ঘটালে অবাক হতো। সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই শক্তপোক্ত ব্যবস্থা করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুদ্ধ ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদত চৌধুরীকে, জানালাম ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহাদত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের উদ্ধস্ত কর্মকর্তাকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তায় প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব তারাই ট্রাই করলো, কিন্তু তাতে কিছু হবে না। বাঁচতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ধ ফুলটাকে? এইদিকে সায়নের কাছেও খবর পৌঁছে গেছে অনেক আগে। তারই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক ফোনে জানিয়েছে একথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গোঁ গোঁ শব্দে খুব বিরক্ত হয়। দুপায়ে মাঝে জড়িয়ে থাকা কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। দু একবার রিং হয়ে থামছে না যখন, তখন উঠে কল রিসিভ করে সে রাগে ফোঁস করে বলল, ওই কল করার সময় পাসনি? আমি ঘুমাইলেই তোর ফোন দিবার মন চায়? আমার থাপ না খাইলে শান্তি পাও না তুমি না? আসো শালা, আগে তোমার মনের শখ মিটায়। আজম বলে উঠল, ভুল হয়েছে ভাই, একখান কথা জানার লিগা ফোন দিছি ভাই। সায়ন বলল, পরে জানা যাইতো না তোর ফাকিং কথা? আজম বলল, ঢাকা মেট্রো গ 52 521, এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো? একথা শুনে সায়নের ঘুম ছুটে গেল। তার মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাইছে কেন? একথা মস্তিষ্কে টোকা মারতেই তার ভ্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করলো তাদের বাড়ির সব গাড়িগুলোর নাম্বার। এই নাম্বারের গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম, গাড়ির নাম্বার জিগালি কেন? আজম বলল, শীতল আপু কিছুক্ষণ আগে কারো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। সায়ন বলল, গাড়ি ফলো করতে থাক, আসছি আমি, ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। আজম বলল, ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমের গাড়িটা টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল, তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাই। একথা শুনে ইয়াসির হো হো করে হাসলো। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানা হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হাত বাড়িয়ে সিগারেটটা নিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। ইয়াসির বলল, মেয়েটা কই? ছেলেগুলো বলল, গাড়ির মধ্যে। ইয়াসির বলল, কিছু করিসনি তো তাকে? ছেলেটি বলল, না স্যার। ইয়াসির বলল, আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। ছেলেটি বলল, জি স্যার। ইয়াসির বলল, ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। ছেলেটি বলল, কেন স্যার, কুমিল্লা যাব না?
ইয়াসির বলল, ওর বাপ ভাইয়া আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দা ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই। এ কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিসপিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির। দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছুবেই। আদরের ছাপ তো পড়বেই তার শরীরে। পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন সিগ্ধ রূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন, কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে। এখানে তার কি দোষ? সব দোষ মেয়েগুলোর। তারা কেন রুটলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা কিভাবে খোঁজ পেল স্যার? ইয়াসির বলল, কাদের বাড়ি মেয়ে তুলেছিস খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে কেবল একটাই ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে, যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না। নয়তো সায়ন শুদ্ধ তোদের একটাকেও ধরে এমন থাপ দিবে বাপ বলাও সময় পাবি না। ছেলেটি বলল, সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওরকম মনে হয়নি। ইয়াসির বলল, সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারচোদ আরেকটা চিজ বটে। ছেলেটি বলল, কথার কথা এক কথা, আমরা ফেঁসে যাব তো বস। ইয়াসির বলল, আমি কি করে বলবো? ফাঁসবি নাকি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোদের পেছনের দিকে ভরে দেব। আউজ করারও সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। একথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁক তালে নিজেই কেটে পড়েছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে তার নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথায় খুনি। প্রথমেই বুঝতে পারেনি, বোঝার উপায়ও নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। অন্য কেউ সেই মানুষটাকে চেনেও না। মোট কথা, টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়। পূর্বেও বহুজনকে করেছে। হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে। কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে, শুদ্ধও নাকি কম না। এরকম ভয়ঙ্কর ভাইদের আদুরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড় লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময়ে রং বদলায়। ইয়াসিরের মতো নিমখারাপ টাইপের হয়, কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায় নয়তো টাকাগুলো ছুঁড়তে সালা ইয়াসিরের মুখে। কিন্তু কিছু করার নেই। বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণাও করতে পারল না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটা ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কপালে কালশিটে, ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলো একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফালাইয়া যাইতে মন চাইতেছে না। খাইয়ে না পারি, একটু চটকাইতেও পারি, তাই না ক? অন্য ছেলেটি বলল, বাইন চদ তুই চটকা, আমরা যাইগা। হের বাপ ভাইয়ে আইতেছে। হের ভাইরে তো চেনস না শালা? সেই জল্লাদ, চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইটা তোর মায়েরে তবারক হিসেবে পাঠাইয়া দেবেনে। আরেকটা ছেলে বলল, সব যাই না হের বুনাইরে উঠাইছিলি কেন তাইলে? তোর কথায় আইসা এখন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। ছেলেটি বলল, আমিও জানতাম না, পরে জানছি। তোর হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না, বহুত ডেঞ্জারাস আছে। হাতে পাইলে জান শেষ। মাম্মা হাটন ধর, বাইচে থাকলে মেলা মাইয়া পাবি। একথা বলতে থামতে খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে, চোখে লোভাতুর দৃষ্টি। এই রকম নিউ ফোন মাইয়ের বাপে বোধহয় মেলা বড় লোক, না হলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও মেলা দিনের শখ একটা আইফোন কিনার। আইফোনের যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে নিয়ে বলল, তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখালো। তারপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে।
তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো বাবা, কখনো মা, সায়ন ভাই, বড় আব্বু। সবচেয়ে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষের নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারা বুঝেও নিল এই নাম্বার ট্র্যাক হচ্ছে। হতেও পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। 5 জন ছেলে ছুটতে ছুটতে আঁধারে মিলিয়ে গেল। আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কারো বিড়াল এসে ঘুরঘুর করে গেল। দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওইদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেসার বেড়ে গেছে। কোনোভাবে প্রেসার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছে নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না? কেন কোচিং যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে, নাকি কষ্ট দিচ্ছে এভাবে? একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনোমতে থামাতে না পেরে শখ পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। সিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখে ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখন চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘন্টাখানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা কেমন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটা গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে। সায়ন কোমলে পিস্তল গুজে গাড়ি থেকে নামলো। একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না। অন্ধকারে খবিয়ে আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়ির কাছে। আশেপাশে কেউ নেই। ঝোপের ঝাড়ে ঝিঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকাতেই বুকটা ছলাৎ করে উঠল তার। আদরে বোনের এ কী অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আঁকড়ে নিল শীতলকে। গাল চাপড়ে আদরে সেরে ডাকতে লাগলো, বোন, শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাইয়া এসে গেছে। ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিলে এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজর এড়ায় না তার। তখন আজম আমতা আমতা করে বলল,